এক মাসের মধ্যে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডারের 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা। ধর্মঘটের হুঁশিয়ারি ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের। দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ল $327। মাথাপিছু আয় এখন $2554। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এক মাসের মধ্যে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। এবার 12 কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, নতুন মূল্য আজ থেকেই কার্যকর হবে। দাম বাড়িয়ে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম বাড়িয়ে লিটার প্রতি 61 টাকা 18 পয়সা করা হয়েছে। আগে এটি লিটার প্রতি ছিল 58 টাকা 68 পয়সা। এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর 12.5 কেজির এলপিজির দাম 591 টাকায় থাকছে। কারণ হিসেবে উৎপাদন পর্যায়ে খরচ পরিবর্তন হয়নি বলে জানিয়েছে বিইআরসি। ডিজেলের বাড়তি দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া পুনর্মূল্যায়নের জন্য বিআরটিএকে চিঠি দিয়েছে মালিক সমিতি। অন্যদিকে 24 ঘন্টার মধ্যে তেলের বাড়তি দাম প্রত্যাহার না করলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতি। তবে তেলের দাম বৃদ্ধি প্রথম দিনে অধিকাংশ পরিবহনে আগের ভাড়াই নিয়েছে। লিটারের ডিজেলের দাম 15 টাকা বাড়ায় গণপরিবহনের ভাড়া বাড়ার শঙ্কা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা যায় অফিসগামী যাত্রীদের। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। যাতায়াতের খরচ বাড়ে, তাহলে আমরা কিভাবে বুঝবো? আমাদের তো এমনি সব জিনিসপত্রের দাম বাড়তি, তা আমাদের তো খুব অসুবিধা এখন চলতে, আমাদের তো আয় বাড়তেছে না। এই বৃদ্ধির সাথে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় যা আছে সবই মানুষের কষ্ট হয়ে যাবে। এরপরে কি আর সম্ভব? এটা করা উচিত হয়নি। সব কিছুর দাম এখন বেশি, তো এখন এর মধ্যে যদি তেলের দাম বাড়ে তাহলে নিত্যপণ্য সব জিনিসের দাম বেড়ে যাবে, আরও কষ্ট হবে মানুষের। তবে বিচ্ছিন্ন কিছু গণপরিবহন ছাড়া বেশিরভাগ পরিবহনই আগের ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা যায়। এখন পর্যন্ত মালিক পক্ষের কাছ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানান পরিবহন শ্রমিকরা। তবে রোববার থেকে ভাড়া বাড়ানোর সম্ভাবনার কথা জানান তারা। আমরা এমনি তেল মনে করেন যে 2400 টাকা তেল লাগতো, এখন তেল লাগবে 3200 টাকার। মালিক পক্ষ ভাড়া বাড়াইলে আমরা বাড়াইতে আমগো তো কোনো ইয়া নেই। পরিবহন নেতারা বলছেন, তেলের দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়াতে বিআরটিকে চিঠি দিয়েছে তারা। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো পরিস্থিতির জন্য মালিক পক্ষ দায়ী থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। আমরা জাস্ট কিছুক্ষণ আগে চিঠি পাঠাইলাম বিআরটি এবং মন্ত্রণালয়, এবং আমি চেয়ারম্যান সাহেব, সচিব সাহেব, ওনাদের সবার সাথে আলাপ করছি, বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি। আমরা মন্ত্রীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করতেছি। গতকাল রাতে এই বিষয়টা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি যে এই ঘটনাটা। তো ওনারা, আমি আশা করব 2-1 দিনের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে। এই 15 টাকা প্রত্যাহার করে অতি দ্রুত সবার সাথে বসে এই ভাড়া নির্ধারণ এবং তেলের দাম বৃদ্ধি করা উচিত বলে আমরা পরিষ্কার মনে করি। এদিকে 24 ঘন্টার মধ্যে বর্ধিত তেলের দাম প্রত্যাহার না করলে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতি। আগে থেকে আমাদেরকে আলটিমেটাম দিত যে এত তারিখের মধ্যে তেলের দাম বৃদ্ধি করা হবে, তাহলে আমরা সমন্বয়তে আমরা ভাড়া বৃদ্ধির সিস্টেম করে দিত। কিন্তু হঠাৎ করে চাপে দেওয়াতে আমাদের পণ্য পরিবহন চলবই না। অবিলম্বে এই দেশের এই প্রেক্ষাপটে এই তেলের দাম আমরা প্রত্যাহার চাই। পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে নাখোশ পরিবহন নেতারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হঠাৎ করে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখীর মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ানোকে বাড়তি বোঝা বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, একেবারে 15 টাকা না বাড়িয়ে ধাপে ধাপে মূল্য সমন্বয় করা গেলে জনজীবনের প্রভাব কম পড়ত। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের বাজারেও বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে ডিজেল কেরোসিনের বাড়তি দাম। 15 টাকা বাড়িয়ে দুটোই এখন 80 টাকা লিটারে বিক্রি হচ্ছে। সকালে বাড়তি দামে তেল কিনতে গিয়ে ফিলিং স্টেশন কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অনেক চালক।
আমাদের সাথে আইসা অনেকে হঠাৎ মানে অনেকে খারাপ বিহেভ করতেছে যে ভাই এটাকে মন করার কথা নেই, আপনারা এরকম বাড়াইতেছেন কেন। সবাই মনে করতেছে জাস্ট আমাদের কোম্পানি বাড়াইছে এরকম। অনেকে আবার বলে যে এটা কি আপনাদের কোম্পানিতেই বাড়ছে না সব জায়গাতেই বাড়ছে। তেলের দাম বাড়াইছে আমরা কেউই জানি না, যার কারণে আজকে আমি তেল নিতে আসছি ৩,৫০০ টাকা বাড়তি দিয়ে আমার তেল নিতে হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ, যানবাহনের চালক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বাজারে এর প্রভাব সরাসরি পড়বে বলেও আশঙ্কার কথা জানান তারা। পাশাপাশি নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়েও রয়েছে শঙ্কা। আগোরা, স্বপ্ন, এদের সাথে আমাদের একটা ফিক্সড রেট আছে, এই রেটে তাদের মাল ক্যারিং করতে হয়। তো এখন দেখা গেছে আমার 100 লিটার তেল কিনলে 1500 টাকা বাড়তি দিয়ে তেল কিনতে হইতেছে। এখন তাইলে আর কি করতে হইব, 15 টাকা 10 টাকা চটপটি 15 টাকা করতে হইব। অর্থনীতিবিদেরা বলছেন প্রায় সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জ্বালানি তেলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্ক থাকায় এই দর বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্য জিনিসের দাম বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। তো এটা বোথ প্রোডিউসার এবং কনজিউমার উপর এটা চাপ পড়বে। জনজীবনে ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েলের দাম বাড়ার প্রভাব চিন্তা করে তেলের দর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের মাথাপিছু আয় এখন $2,554 হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। গত অর্থ বছরের মাথাপিছু আয় ছিল $2,227। মোট দেশজ উৎপাদন হিসাব করার জন্য সম্প্রতি নতুন ভিত্তিবছর চূড়ান্ত করা হয়েছে। 2015-16 ভিত্তিবছর ধরে এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা শুরু হয়েছে। এতদিন 2005-6 ভিত্তিবছর ধরে এসব হিসাব গণনা করা হতো। বিবিএস সূত্রে জানা গেছে নতুন ভিত্তিবছরের হিসেবে 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় $2,227 থেকে বেড়ে $2,554 উন্নীত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে $327। ডলারে বর্তমান বাজার অনুযায়ী মাথাপিছু আয় বেড়ে গেছে $29,430 টাকা। $25 ছাড়িয়ে গেছে নতুন বেসে। এটাই হলো যথার্থ প্রতিফলন। বর্তমান সময়ের যে পরিবর্তনগুলো হয়েছে এটা যথার্থ প্রতিফলন এইটাই। আর অনেক পিছনে যদি ভিত্তি বছর থাকে তখন অনেক দূরেরটা বর্তমান সময়টা ঠিক মতো রিফ্লেক্ট করে না, প্রতিফলন ঘটায় না। করোনা ভাইরাসের প্রভাবে গত 18 মানুষের আয় কমেছে 23%। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার জীবিকা খাপ খাইয়ে নেওয়া ও উত্তরণে কোভিড-19 এর প্রভাব শীর্ষক জরিপের ফল প্রকাশ করা হয়েছে। জরিপের প্রতিবেদনে বলা হয়েছে করোনাকালে 3,24,00,000 মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। চলতি বছরের মার্চ মাসে নতুন দরিদ্রের সংখ্যা ছিল 2,45,00,000। অর্থাৎ গত 6 মাসে 79 লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এবছর এপ্রিল মাস থেকে দেয়া করোনা বিধিনিষেধের পর দরিদ্রের এই সংখ্যা বেড়েছে। বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, আয়, বেকারত্ব, খাদ্য গ্রহণ ইত্যাদি নানা খাতে গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনাকালে মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব নিয়ে 4 দফায় জরিপ করে পিপিআরসি ও বিআইজিডি। ইনকাম শক সেটা আসলে ট্রানজিটরি না। 18 মার্চ পরেও আমরা দেখছি যে পার ক্যাপিটা ইনকাম লেভেল 23% নিচে, 114 ছিল অন অ্যাভারেজ, এখন 88, যেটা আসলে রুরাল আপার পভার্টি লাইনের সমান, যেটা অন অ্যাভারেজ। ইন্টারেস্টিংলি যে ইভেন হাউসহোল্ড এই ফুড ইনসিকিউরিটিটাও, এই যে ইভেন এই লকডাউনের সময়টা যদি দেখি, মার্চ 21 থেকে অগাস্ট 21-এ percentage of households who were skipping a meal the previous day, এটা 2% থেকে 7% জাম্প। উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর ব্যবসা বাণিজ্যের যে চ্যালেঞ্জ তৈরি হবে তা মোকাবেলায় শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শিল্প উদ্যোক্তাদের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন বিনিয়োগ করারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতা বাড়ছে আগের চেয়ে বেশি, যা টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
এসব খাতে উদ্যোক্তাদের আরও উৎসাহিত করতে সম্মাননার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখার জন্য মোট ১৯ প্রতিষ্ঠানকে দেওয়া হয় রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯। উদ্যোক্তাদের প্রত্যাশা, রাষ্ট্রীয়ভাবে এমন স্বীকৃতি বেসরকারি খাতকে আরও সহযোগিতা করবে। নীতিগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যে প্রতিষ্ঠানগুলো কমপ্লায়েন্ট তারা যেন বেনিফিশিয়াল হয়, আর যারা মানছে না তাদেরকে যেন পেনালাইজ করতে হয়। অনুষ্ঠানে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী। আর শিল্প কারখানা স্থাপনে পরিবেশের ক্ষতি যেন না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ পরিকল্পনা মন্ত্রীর। শিল্প খাতের উন্নয়নে শিল্প মন্ত্রণালয় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। REDP-তে মন্ত্রণালয় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অনুকূলে মোট বরাদ্দের 99.17% অর্থ খরচ করে শিল্প মন্ত্রণালয়। শিল্পের বিবর্তনের ফলে আমাদের পরিবেশ যাতে সুরক্ষিত থাকে, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের সুন্দর বাংলাদেশকে আমরা যেভাবে পেয়েছি সেভাবে পেতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মেলাতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনেও বৈচিত্র্য আনতে হবে। নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা খাতের উপর নির্ভরশীল না হয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক গতিধারার সাথে তাল মিলিয়ে শিল্প উৎপাদনে বহুমুখী ধ্যানধারণা প্রয়োগ করতে হবে। দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী এবং যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক চিত্র আমূল বদলে গেছে। মাথাপিছু আয় বর্তমানে $2,554 উন্নীত হয়েছে। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ক্রয় ক্ষমতা, মাথাপিছু বিদ্যুতের ব্যবহার, স্থানীয় বাজার সম্প্রসারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে আছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের শেয়ার বাজার, কৃষি, জাহাজ নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিতে পারেন ব্যবসায়ীরা। যুক্তরাজ্যে অনুষ্ঠিত এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি ব্যবসায়ীরা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা বিদেশে আছেন, এখন নিজের দেশে আসেন, ইনভেস্টমেন্ট করেন। আর এখানে যারা ব্যবসা করছেন তাদের জন্য সুবিধা, আপনারা বাংলাদেশে আপনাদের ইন্ডাস্ট্রি করতে পারেন। বাংলাদেশে এখানে যেমন আমাদের সব থেকে বড় কথা, এখন তো এদেশি মানুষ ভাত আর কারি খাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের দেশে বিশেষ করে অ্যাগ্রো প্রোডাক্টস অর্থাৎ কৃষিভিত্তিক বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাহলে আমি মনে করি আরো বেশি ভালো একেবারে তাজা শাক সবজি, মাছ, ফল মূল সব নিয়ে আসতে পারবেন। কারণ আমাদের এখন আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে। সারা বছরই আমরা সব ধরনের সবজি এবং সবকিছু উৎপাদন করতে পারি। গবেষণার মাধ্যমে সেটা আমরা অর্জন করেছি। কাজে আমাদের যারা এখানে বিভিন্ন ব্যবসায় আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা, তাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করি যে আপনারা আসেন এবং আপনারা যারা ব্রিটিশ ইনভেস্টার্স আছে তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন। তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব, এতে কোনো সন্দেহ নেই। সব ধরনের সহজভাবে যাতে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থাটা আমরা করে দেব। কারণ আমি খুব খুশি হব যদি আমার বাংলাদেশি যারা আজকে গ্রেট ব্রিটেনে বিভিন্ন জায়গায় বসবাস করছেন তারা যদি বাংলাদেশে আসেন এবং ব্যবসা করেন, তাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা দেওয়া হবে।
এবার শেয়ার বাজারের খবর। খরার মধ্যে লেনদেন চলছে ঢাকার শেয়ার বাজারে। ধারাবাহিকভাবে লেনদেন কমতে কমতে বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 7 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। লেনদেন কমে যাওয়ার পাশাপাশি দর পতন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অবশ্য এরপরও মূল্যসূচক কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের কিছুটা উত্থানে লেনদেন শুরু হয়। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 8.43 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,906 পয়েন্টে। সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। আজ 7 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে 1,068,42,00,000 টাকা, যা প্রায় 7 মাস বা চলতি বছরের 28 এপ্রিলের পর সর্বনিম্ন। হাতবোতলে অংশ নেওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 131টি প্রতিষ্ঠানের, কমেছে 195টির এবং অপরিবর্তিত আছে 49টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় এনআরবিসি ব্যাংক, তৃতীয় অবস্থানে ব্যাডবিসি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে আমরা নেটওয়ার্ক, দ্বিতীয় অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে এনআরবিসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 10 পয়েন্ট, লেনদেন হয়েছে 34,16,00,000 টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাণী সম্পদ খাতে টেকসই সমৃদ্ধির জন্য দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মশালায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শুধু আর্থিকভাবে নয়, এসডিজি বাস্তবায়নেও প্রাণী সম্পদ খাতের গুরুত্বপূর্ণ। বাস্তবতা বিবেচনায় দুগ্ধ শিল্প উন্নয়নে বড় প্রকল্প নিয়েছে মন্ত্রণালয়। প্রকল্পের সঠিক বাস্তবায়ন সবচেয়ে জরুরি। সুফল পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষ হতে হবে, পাশাপাশি খামারিদের সচেতন হতে হবে। প্রান্তিক পর্যায়ে খামারিদের প্রশিক্ষণ দিতে হবে। সঠিক পরিকল্পনায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, পাশাপাশি পুষ্টির চাহিদা মিটবে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। এক দশকে বিভিন্ন আর্থিক খাত ও এমএলএম কোম্পানি থেকে গ্রাহকদের প্রায় 12,000 কোটি টাকা লোপাট হয়েছে। এসব টাকা এখনো ফিরে পায়নি ভুক্তভোগীরা। এবার টাকা লোপাটে নতুন করে যুক্ত হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানও। নিয়ন্ত্রণ ও নজরদারির অভাবে গ্রাহকদের অর্থ লোপাটের পুনরাবৃত্তি ঘটছে বলছেন বিশ্লেষকরা। 2006 সালে যুবক থেকে লোপাট হয় 2,000 কোটি টাকা। প্রতিষ্ঠানটিকে সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার সুপারিশও করা হয় 10 বছর আগে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। প্রতারণা ও জালিয়াতি করে 2011 সালে 6,000 কোটি টাকা আত্মসাৎ করে এমএলএম কোম্পানি ইউনিপে 2U। এর পরের বছর 45 লাখ বিনিয়োগকারীর 5,000 কোটি টাকা হাতিয়ে নেয় ডেস্টিনি। তবে গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনা এখানেই শেষ হয়নি। অনিয়ম ও দুর্নীতির ফলে 2019 সালে পিপলস লিজিংকে অবসানের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এখানেও লোপাট হয় 6,000 আমানতকারীর 700 কোটি টাকা। এরপর 2020 সালে ইন্টারন্যাশনাল লিজিংয়ের নানান অনিয়মে 2,500 আমানতকারী 700 কোটি টাকার আর হদিস মেলেনি। সবাইকে দেওয়ার মতো তো অর্থনৈতিক সচ্ছলতা আমাদের নাই। 1 করোড় টাকা করে আমরা পার মান্থ ইনশাআল্লাহ দিব, এবং ফার্স্ট ইনস্টলমেন্টটা আমরা 24 জনকে অ্যালট করেছি, ওটা নেক্সট উইকে পেয়ে যাবে। এই সব কিছুর পর চলতি বছরই বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকদের অর্থ লোপাটের ঘটনা ঘটে। 2 মাসের ব্যবধানে ই ভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা, কিউকম ও রিং আইডি সহ 5টি ই কমার্স প্রতিষ্ঠান লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে 3,366 কোটি টাকা হাতিয়েছে। লোপাট হওয়া অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় অসংখ্য গ্রাহক। টাকাটা যদি কোনো একটা সুরা না হয়, তখন কি আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। 3-4টা পেমেন্ট আটকে গেছে এই প্রবলেমের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ লোপাটের প্রধান দুর্বলতা নিয়ন্ত্রণ ও নজরদারি। এই সব ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এজন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সবার সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। হাজার হাজার কোটি টাকা ইনভলভ। এর আগে আবার যুবক, ডেস্টিনি, ইউপি, এগুলো আবার আর্থিক সেবার নামে অনেক টাকা তছরুফ করেছে। তো এখানে নজরদারি এবং নিয়ন্ত্রণের অভাব। আর্থিক ও বাণিজ্যিক খাতে প্রতারণা ও জালিয়াতি বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি অপরাধীদের বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগীদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 85 টাকা 75 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 119 টাকা 49 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 101 টাকা 41 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 27 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 22 টাকা 97 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 46 পয়সায়। দর বেড়েছে। কুয়েতি দিনারের বিনিময় হয়েছে 286 টাকা 5 পয়সায়। দর অপরিবর্তিত মালয়েশিয়ান রিঙ্গিতেরও বিনিময় হয়েছে 20 টাকা 75 পয়সায়। আর এই ছিল আজকের অর্থনীতি স্বাধীনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।